বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয়, সম্মানিত ভ্রাতৃত্ব বন্ধুমহল, জানাচ্ছি অন্তরস্থল থেকে সাধুবাদ, ভালোবাসা, আন্তরিক অন্তরের স্বাচ্ছন্দ্যে একটি জায়গায় এসে আমরা বিশ্লেষণ করি পৃথিবীর সমস্ত ধারাবাহিকতা। ছন্দে ছন্দে হারিয়ে যাই এক জায়গা থেকে দ্বীপান্তরে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই যে সালামটা দিলাম, আসসালামু আলাইকুম, এই বিষয় নিয়ে ইলিয়াস পিনাকি ভট্টাচার্য বলে বিএনপির মহাসচিবকে যে সালাম পর্যন্ত দিতে জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম। এ ব্যাপারে অন্য, যাই হোক, বিশেষত আমি আপনাদেরকে আকৃষ্ট করছি যে আজকের আমাদের শত্রু আপনার মুখ। আপনি এই মুখ থেকে আপনার যে কথা সৃষ্টি, যেটাকে আপনি বাহির করতেছেন, কথার যে স্পেস, যেখান থেকে কথা উৎপত্তি হয়, সেই জায়গা থেকে আপনার ব্রেনকে ক্যাপচার করে কিভাবে কথা সামনের দিকে অগ্রসর করবেন, সেটা ভালো কি মন্দ, যে সেটা যদি ভালো হয় ভালো, আর যদি কথা কটক্ষ হয়, বাংলা ভাষায় কথা বলি, সে আপনার শত্রু, আপনি মারাও যেতে পারেন একটা কথার জন্য। এমন সেন্টিমেন্ট এক লোককে আপনি কথা বলবেন যে আপনাকে খুন করা না পর্যন্ত সে ভাত খাবে না। কেন? শুধু এই কথা। তাহলে আমি এখন বর্তমানে অনলাইনের যুগ, আমি যে কথা বলছি, কোন কথাটা যেন আমার ভুল হয়, এটা কি আমাকে কিন্তু শুধরে নিতে হবে। ব্যক্তি বিশেষভাবে আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, জয়েন্ট অবশ্যই করবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন। ব্যক্তিগতভাবে আন্তরিকতার সহিত আপনাদের সাথে কোঅপারেট করতে চাই। সম্মানীয় ব্যক্তিত্ব, আমার কৃষক, মেহনতি জনতা, শ্রমজীবী, আমরা এত শিক্ষিত, এত ডিগ্রিধারী, এত সুন্দর সুন্দর কথা বলতে পারি টক শুতে এসে। এই টক শো যারা করে, যেমন আমিও কথা বলি, তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের যেই বিশ্লেষণ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু উদ্ঘাটন এবং মানুষের সামনে পৌঁছে দেয়। আপনি দেখবেন আজকে এই যখন আমাদের সেই আমলে 90 সালে তো মানে ফেসবুক ছিল না, অনলাইন ছিল না, শুধু একটা চিঠির অপেক্ষায় থাকতাম যে কবে চিঠি আসবে, সেই চিঠিটা পড়তাম। কিন্তু এখন অ্যাভেলেবেল আপনার ফেসবুকে এসে তাকে গালিগালাজ করছে, এবং গালিগালাজ করছে কোন জায়গা থেকে? গালিগালাজ করছে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে, মানে আটলান্টিক মহাসাগর ঠিক ওপার থেকে। ভাই, যারা গালিগালাজ করছে দেশের ব্যাপারে, দেশের বিরুদ্ধে আপনারা যে কথা বলছেন, হ্যাঁ দোস্ত, ওয়েলকাম। মিস্টার শফিকুল ইসলাম দোস্ত আমার জয়েন করছে, অসংখ্য অন্তরস্থল থেকে আমার সম্পূর্ণ ভালোবাসা নিগৃহীত। শফিকুল ইসলাম মাস্টার, ওয়েলকাম জয়েন করার জন্য। দোস্ত থাকো, শেষ পর্যন্ত থাকো, ভালো লাগে। বাল্যবন্ধু একটা জিনিস আলাদা, কারণ ইয়াং পোলাপান, তরুণ, তারা তো ওইভাবে তাদের সাথে মতের সাথে মেলে ঠিক, কিন্তু বাল্যবন্ধুর সাথে একটা অন্যরকম একটা সম্পর্ক থাকে। প্রিয় সম্মানীয় ব্যক্তিত্ব, একটি জায়গা থেকে আপনি ক্লিয়ার হন। আপনার হিংসা, আপনার দিমাগ, আপনার অহংকার পরিভূত করে, তাহলে আপনি একজন সলিড মানুষ হতে পারবেন। মানুষ হওয়ার জন্য আপনার কি প্রয়োজন সেটা আমার চাইতে আপনি খুব ভালো জানেন।
শুরুর আগে আমি বলতে চাই যে অনেক অনেক কথা কিন্তু আমার সামনে আসে, কিন্তু সব কথা তো বলা সম্ভব না। দোস্ত থাকো, ভালো লাগছে আজকের লাইভটা করি, আমি তোমার অপেক্ষায় থাকি, ভালো লাগে। সনাতন ধর্ম, হিন্দু ষষ্ঠী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, আপনারা জানেন যে সনাতন ধর্মের ইতিহাস কি? এটা আমি কিন্তু A to Z তাদের ধর্ম কিন্তু আমি পড়েছি, একটু অর্ধেক পড়িনি। হিন্দুরা জানে না এই সনাতন ধর্মের মিনিং কি, সেটা কিন্তু আমি জানি। তাদের পূজা, এবং এই পূজা মণ্ডপে অনেক আলেম তারা ওখানে যে তারা কিন্তু দোয়া করছে। এখন এটাকে আপনি কেমনে নিবেন? তো সেই সনাতন ধর্মের যারা লোকজন আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার পার্টি থেকে, বাংলাদেশ সোশ্যাল পার্টির তরফ থেকে। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে, আমার কমিটি, আমার লোক, আমার সর্বাঙ্গীন, আমার মেহনতি জনতার পক্ষ থেকে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জ্ঞাপন করছি, যেন আপনার পূজাটা ঠিকঠাক মতো আপনি যেন করতে পারেন, আপনার যেন কোনো সাইড এফেক্ট না হয়, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। প্রিয় দেশবাসী, যে যেখানে সনাতন ধর্ম হয়, ব্যক্তিগতভাবে আমার এলাকা নলছিটি, ঝালকাঠি, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা গ্রামে, পাড়ায়, মহল্লায়, পৌরসভায়, সর্বাঙ্গিক ঝালকাঠি বৃহত্তর সনাতন ধর্মের যেই জায়গা, মন্দির, সেই মন্দিরে হয়তোবা আমি যেতে পারিনি, দুঃখিত। কিন্তু যারা করতেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সনাতন ধর্ম এটা হলো পূর্ব খ্রিস্টীয়, অর্থাৎ তারা বলে এই ধর্ম, তাদের ধর্মটাকে তারা কিন্তু খুব প্রাধান্য দেয়। যেমন আমরা মুসলমান, কারণ বাংলাদেশে, সারা পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্মাবলম্বী আছে। তারা বিভিন্ন আঙ্গিকে সৃষ্টিকর্তাকে এক একজনে এক এক রকম তারা কিন্তু ওইভাবে ডাকে। সনাতন ধর্ম তাদের ধার্মিক প্রথা থেকে, গীতা পাঠ থেকে তারা কিন্তু ওইভাবে তাদেরকে কিন্তু সৃষ্টিকর্তাকে তারা ডাকে। আমার ছোট ভাই জয়েন করছে, ওর জন্য ধন্যবাদ। আমার আপন ছোট ভাই, 2 ভাই, ছোট ভাই জয়েন করছে, ওর জন্য ধন্যবাদ রইল। শিশির আহমেদ, নাম শামসুদ্দোহা, ও ডাক নাম শিশির। বিষয়টা হচ্ছে এই ধর্মাবলম্বী নলছিটি ঝালকাঠিতে যারা আছেন, আমাদের মোল্লারহাট ইউনিয়নের ঠিক বরাবর যে আমাদের যে ব্রেন মাস্টার, তার বাড়িতে সনাতন ধর্মের ওখানে মন্দিরে তারা আয়োজন করছে, আমাকে ইনভাইটেশন করছে, কিন্তু আমি যেতে পারি না, দুঃখিত। আমি যাব, তো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সনাতন ধর্মের সমস্ত লোক বিশেষ সবাই। প্রিয় দেশবাসী, আমি এই কন্টেন্ট আমি তৈরি করব না। আমার জায়গা হচ্ছে যে আজকের ইউনূস সরকার, বর্তমানে ওনাকে নিয়ে আমি আমার স্পেস থেকে, আমার কাব্য থেকে, আমার ধারণা থেকে, আমার বুদ্ধিমত্তা থেকে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের সর্বাঙ্গীন বিশেষভাবে। ফহাদ জয়েন করছে আমার ভাই, ওয়েলকাম। সবাই আস্তে ধীরে সুন্দর আমার এই লাইভটিকে শেয়ার করে দেবেন, এবং পাশে থেকে, এবং প্রত্যেকটা পরিবারকে আমি আমার জায়গা থেকে অন্তরের শুভেচ্ছা জানিয়ে আপনার আমার লাইভটিকে শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। শফিক থাকো দোস্ত, ভিআইপি চিফ গেস্ট হচ্ছে শফিক, বাল্য বন্ধু, থাকলে খুবই ভালো লাগে, কথাগুলি শোনো বন্ধু। প্রিয় দেশবাসী, আমার টপিক আজকে ডক্টর ইউনূস, একটু মর্মান্তিক প্রধান উপদেষ্টা। সবাই উপদেষ্টা, তার ভিতরে উনি প্রধান। ওনার বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ওনার ব্যাপারে ইলিয়াস পিনাকি ওভারে গাড়ি চালায়, অর্থাৎ একটা সিএনজি আছে হয়তোবা চালায়, ফাঁকে ফাঁকে ভিডিও বার্তা দেয়। এবং পিনাকি আছে ফ্রান্সে, ওয়াস ইউএসএ, আর কনক সরোয়ার আছে বিভিন্ন আঙ্গিক, তারপরে মহিউদ্দিন আছেন, এবং তারা বাহির থেকে যে ভিডিও বার্তাগুলি দেয় ইউনূসের ব্যাপারে, ডক্টর ইউনূসের ব্যাপারে, দেশের ব্যাপারে, সর্বাঙ্গীন একটি মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। একজনে এক এক স্পেস থেকে তাদের কন্টেন্ট তৈরি করে আজকের বাংলাদেশে, সারা গোটা বিশ্বে তারা কিন্তু
ওইভাবে সাবমিট করে দেয়, আর সেগুলি ব্যাপারে মানুষ আতঙ্কে, একটা বিভাজন, একটা বিরোধীকর অবস্থা থেকে আমাদের কিন্তু তৈরি হচ্ছে ফ্যামিলি সমস্ত সর্ব জায়গা থেকে। প্রিয় সম্মানিত ব্যক্তিত্ব, ডক্টর ইউনূস এজ এ ম্যান হিসেবে কত ভালো কত মন্দ সেটা আমি জানি, কারণ আমি কারো খাই না, কারো করি না, এবং কারোর সাথে আমার ওই ধরনের কোনো কোঅপারেট লিঙ্ক আপ নেই টোটালি। আমি কথা বলতে চাচ্ছি এই, ডক্টর ইউনূস আপনারা জানেন যে উনি একটা নোবেল বিজয়ী। হ্যাঁ আমি আসি দোস্ত, হ্যাঁ তুমি অবশ্যই থাকো সবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ডক্টর ইউনূস নোবেল, জাতিসংঘ, ইউএসএ, এগুলি সম্বন্ধে কি আপনারা কিছু বোঝেন, আপনারা জানেন? আমি সাধারণ আম জনতাকে বলছি, এক একজনে যে বিশ্লেষণ করে, ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গেছে, অধিবেশনে গেছে, অধিবেশন থেকে একজন মেহেদী হাসান নামে একজন জার্নালিস্ট তার সাক্ষাৎকার নিয়েছে। মেহেদী হাসানকে জাতিসংঘ কি, ওখানে অধিবেশন, কোন অধিবেশনে গেছে, এগুলি সমস্ত সর্বোপরি আমরা কিন্তু আমরা কিন্তু জানি না, আর এই ব্যাপারে কিন্তু কেউ বুঝায়। ইলিয়াস নামে একটি লোক, সে সাংবাদিকতা 21 টিভি 21 চোখ নামে একটি এপিসোডে সে চাকরি করত। চান, তো চান কি জানেন? প্রত্যেকটা স্যাটেলাইটে আপনি একটা চান কিনতে পারেন, একটা প্রতিবেদনের জন্য যে আমি প্রতিবেদন দিব, আপনি কোম্পানি থেকে প্রতিবেদন নিয়ে ওখানে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রতিবেদন দিতে পারবেন। এই ব্যাপারে তার সাথে চ্যানেলের সাথে তার সাথে একটা লিয়াজো মেনটেন হয় এবং ইয়ে হয়। তো ওইভাবে 21 চোখ নামে একটি এপিসোড করত ইলিয়াস। সেখান থেকে সাহারা খাতুন যখন 96-তে বোধ হয়, 96-97-তে ওইভাবে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই সাহারা খাতুনের সমস্ত ভিডিও ফুটেজ কালেক্ট করার সময় ইলিয়াসকে গণদোলাই না, ভাগ্য ভালো যে জানে বেঁচে যায়, কিন্তু এটা ভিডিও করার জন্য, সে ভিডিওটা ও তো ভিডিও করে মানুষকে একটা বিভ্রান্ত করার জন্য ভিডিও গুলা করে, ও ফেমাস হওয়ার জন্য এবং জাস্ট ওই নিজের জায়গা থেকে একটি ভাইরাল পজিশনে আসার জন্য কিছু কিছু মানুষ কিন্তু এভাবে করে। তার ভিতরে ইলিয়াস, সে কিভাবে মানুষকে চিনবে, জানবে, এই ব্যাপার। তো ওই ভিডিওটা করার সময় যখন ও নির্যাতনের শিকার হলো, নির্যাতনের শিকার হওয়ার পরে ও কেমনে কেমনে ভারত থেকে পালিয়ে আমেরিকায় চলে গেল। সে থেকে আওয়ামী লীগের বিরোধিতা, ও কিন্তু সারাক্ষণ 24 ঘন্টা এই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সে বিরুদ্ধাচারণ করছে ইলিয়াস। পিনাকি, তারপরে সর্বোপরি এই এদের আবার আরেকটা জিনিস হলো এই যে পিনাকি ভট্টাচার্য, সে কি বলল যে মাসুদ কামাল নামে উনি এক ভদ্রলোক, আমাদেরই ভাই, উনি একজন সাংবাদিক এবং গণিমানী লোক, ওনার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা বিশ্লেষণ ওনার জায়গা থেকে একদম স্টেট, অর্থাৎ উনি খুব ভালো কন্টেন্ট মানুষদেরকে উপহার দেয়। এবং উনি বলছে যে পিনাকি ভট্টাচার্য উনি ভারত থেকেও নাকি সে পালিয়ে গেছে রয়ের এজেন্ট। আমি কিন্তু বলি না ভাই, ভুলেও আমাকে বলবেন, আমি একদম ধরাছোঁয়ার বাইরে ক্লিন থাকতে চাই, কারণ আমি আগেই বলেছি আমার মুখ এবং আমার কথা এটা কিন্তু আমার মৃত্যু। কারণ আমি এমন একটা কথা বলতে চাই যে কথাটা অ্যাকসেপ্টেবল কোনো দলের বা কোনো মানুষের কারো যদি না হয়, তাহলে সে আমাকে মার্ডার করবে, আমাকে ধরবে। আমি ওইভাবে কথা বলতে চাই না, ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না, কারো খাই না, কারো করি না, কারো বাধাগ্রস্তের ভিতরে আমি কিন্তু আমি এজ এ ম্যান হিসেবে আমি শামসুল ইসলাম সোলজার সারা পৃথিবীতে একটি গ্রহের উপরে একটি ভাসমান জায়গায়, অর্থাৎ আমি চরের ভিতরে বাস করতেছি, কিছুদিনের জন্য চলে যাব পৃথিবী থেকে, আমার জায়গা থেকে, আমার স্পেস থেকে, আমার মেধা থেকে আমি কিন্তু মানুষের সামনে অপিনিয়ন হই, কিছু কথা বলি, বিশ্লেষণ করি, সুন্দর পরিভাষায়, মার্জিত ভাষায় আমার কথা হবে, কারোর বিরুদ্ধচারণ কিন্তু মানুষ করে সেটা। ইলিয়াস প্রত্যেক কথার মাথায় ডক্টর ইউনূসকে একটা গালি দিয়েছে যে বুড়া, দরকার নেই, আর কথা কোনো এক্সপ্রেশন নেই। এই লোকটাকে আমি কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছি না, আপনি কথা বলবেন আপনার স্বাধীনতা রেখে, মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আপনি কথা বলবেন, আপনি অ্যাকসেপ্টেবল কন্টেন্ট তৈরি করবেন যে মানুষগুলি শুনবে, মানুষ শুনবে। কারণ স্বাধীন তো আর আপনি করেন নাই, আপনার বাবাও স্বাধীন করেন।
71-71 এই দেশের 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় একটি সুন্দর জাতি এবং এই ম্যাপ এবং এই স্বাধীন করে এই দেশটাকে আমরা কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদেরকে উপহার দিয়েছি। মুক্তিযুদ্ধ বলতে শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধ বলে শুধু বিএনপি নয়, মুক্তিযুদ্ধ বলতে শুধু জাতীয় পার্টি নয়, জামাত নাই, কেউ নয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা মহিলা যারা গেরিলা এই বাংলাদেশকে উপহার দিয়েছে তাদেরকে আলাদাভাবে রেখে তাদেরকে সম্মান করে আজকের আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা কথা বলবেন। কিন্তু যদি দেখেন দুই একটা মুক্তিযোদ্ধা হয়তো বা কথার এক্সপ্রেশন, কথার সাইকোলজি এবং কথাগুলি কালারিং হচ্ছে, তাহলে মনে করে নিতে হবে যে 80 বছর বয়সে বৃদ্ধ, সে সেক্টর কমান্ডার ছিল, হয়তোবা তাকে মাফ করে দেওয়া যায়। কারণ যখনই এই দেশে মানবতা থেকে এবং সেই রাজাকারী পন্থায় যদি কেউ চলে, হয়তোবা বিভ্রান্তকর জায়গা থেকে এক একটা কথা, একঘেয়েমি কথা যেটা অ্যাকসেপ্টেবল নয় সেইভাবে কথা বলে, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে তাকে মাফ করে দেব, তার কথাটাকে ধরা যাবে না। যেমন ফজলুর রহমান একজন আছে, ফজু পাগলা নামে, তাকে টাইটেল দিয়েছে একজন আলেম, বখাট একটি আলেম, উদ্ভট একটি আলেম, সে ফজু পাগলা নামে তাকে টাইটেল দিয়েছে। অথচ তার জনপ্রিয়তা দেখলাম কিশোরগঞ্জে যে প্রচুর জনপ্রিয়তা। এভাবে করা যাবে না, কারণ মুক্তিযোদ্ধাকে আলাদাভাবে সম্মানের সহিত 11টি সেক্টর এবং 64টি সহ সেক্টর সারা বাংলাদেশের ভিতরে, ভারতের ভিতরে যারা ক্যাম্পিং করেছিল, ক্যাম্পিং তো বাংলাদেশে করেনি ভাই, ক্যাম্পিংটা হয়েছিল বাংলাদেশের বাইরে। অর্থাৎ ক্যাম্পিং হয়েছে আপনি উত্তরবঙ্গে, ক্যাম্পিং হয়েছে সেই আপনার সেই বর্ডার থেকে সেই ভারতের ভিতরে ক্যাম্পিং করা হয়েছিল। প্রিয় দেশবাসী, মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে আমাদের কথা বলতে হবে, কারণ দেশ আমাদের উপহার দিচ্ছে। তো ইলিয়াস যেই কথাগুলি, পিনাকি ভট্টাচার্য যেই কথাগুলি বলে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল কোনো কথাবার্তা মনে হয় না। কিন্তু তারা বিভিন্ন রকমের, আর এদের দেখেন ইলিয়াস চলে গেল, ইউএসএ চলে গেল, তারপরে পিনাকি ভট্টাচার্য চলে গেল, তারপরে কনক সরোয়ার চলে গেল, এবং আরেকটা আছেন যে এইরকম কিছু কিছু জার্নালিস্ট, সাংবাদিক বলে যাকে, তারা কিন্তু বাংলাদেশের ঠিক তদ্রুপ আটলান্টিক মহাসাগরের ওপারে চলে গেল। আচ্ছা ভাই, আপনারা যে কথা বলেন, আপনি কি বাংলাদেশে এসে এইরকম কথা আপনারা কি বলতে পারবেন? সেই বুকের পাঠা কিন্তু আপনাদের আছে। এই যে আমি এখন বাংলাদেশে থেকে আমি তো লাইন বিচ্যুত কোনো কথা বলতে পারি না। আপনারা যে কথা বলেন, আপনাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সংসার আছে, সবকিছু ঠিক রেখে আপনি ভিডিও বার্তা দিয়েন ভাইরাল করার জন্য। পিনাকি ভট্টাচার্য আপনি ভিডিও বানান ভাইরাল হওয়ার জন্য, এবং আপনাকে বলতেছে মাসুম কামাল যে আপনি রয়ের এজেন্ট, ভারতের সাথে আপনার একটা আন্তরিকতা রয়েছে। র কি আপনি জানেন? এই যে কথাগুলি অনেকে এই যে কন্টেন্ট তৈরি করে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগুলি ক্লিয়ার করবেন সবসময়ের জন্য। র কিন্তু অনেকে বুঝেন, আপনি সাধারণ পাবলিক, কারণ বাংলাদেশে কিন্তু 99% লোক অশিক্ষিত আছে, শিক্ষিত আছে, আপনারা এগুলো ক্লিয়ার করবেন। র হচ্ছে একটা গোয়েন্দা বিভাগ, র ভারতের গোয়েন্দা বিভাগ। এরা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সমস্ত অর্থাৎ গোয়েন্দা সংস্থা আছে। গোয়েন্দা কি, এটা কি বুঝাতে হবে? গোয়েন্দা হচ্ছে আপনার পাশে বসবে, গোয়েন্দাগিরি করবে, আপনার তথ্যকে নিয়ে আপনি আপন দুই ভাই, আপনার ভাইকে নিয়ে আরেক ভাইয়ের কাছে দিবে, এবং সেটা করতেছে আপনার চাচায়। এটার নাম হচ্ছে গোয়েন্দা, এবং এটাই হচ্ছে এগুলি কিন্তু ক্লিয়ার করবেন, যারা যারা টক শোতে আছেন ক্লিয়ার করবেন। আপনারা জাতিসংঘের কথা বলেন, আপনি জাতিসংঘে সাধারণ অধিবেশন, এই সাধারণ অধিবেশন নাকি বোঝে না সাধারণ অধিবেশনটা কি, এবং সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূস গেলেন কি জন্য, ইনভাইটেড হয় কি জন্য, সারা বছরে একবার সাধারণ অধিবেশন হয়, এই অধিবেশনে যায়, এগুলি ক্লিয়ার করবেন, কারণ মানুষ বুঝতে ভালো হবে। প্রিয় দেশবাসী, তো ডক্টর ইউনূস উনি এখন বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা, কারণ এটা তো ভোটের মাধ্যমে নয়, এটা হচ্ছে মানে তত্ত্বাবধায়ক। এই তত্ত্বাবধায়ক কি? তত্ত্বাবধায়ক হচ্ছে যে এদেশের মানুষ একটি ভোটের জন্য, একটি নির্বাচনের আগে একজন মানুষকে সেট করে, নিজেরা করার পরে তাকে ক্ষমতা দেওয়া হয়। সেই ক্ষমতা বলে 3 মাসের ভিতরে গেজেট আছে 72-এর
কনস্টিটিউশন আছে যে 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। এই 3 মাসের ভিতরে যদি নির্বাচন না দেয় সেটা অবৈধ। এই কথাটা আওয়ামী লীগেরা বলছে, আমি বলি না ভাই, আওয়ামী লীগেরা বলছে এবং অন্যান্য যারা যারা দলে আছে তারা বলতেছে। এখন বিষয়টা হচ্ছে যে 3 মাসের ভিতরে নির্বাচন, তাদের তত্ত্বাবধায়ক কি হচ্ছে, এই যে উপদেষ্টা উনি নির্বাচন দিয়ে উনি চলে যাবে। এটাই হচ্ছে সংবিধান, এটাই হচ্ছে কনস্টিটিউশন অর্থাৎ ইংলিশ, আর সংবিধান হচ্ছে বাংলা। 71-এর সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন অর্থাৎ 71 অর্থাৎ 71-এর সংবিধান। এভাবে আপনারা ক্লিয়ার করবেন জনগণের সামনে। অনেক ইংলিশ বোঝে না, তাকে বাংলায় প্রাধান্য দিয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন। প্রিয় দেশবাসী, এখন এই ইলিয়াস পিনাকিরা যখন কথা বলে, কন্টেন্ট তৈরি করে বাংলাদেশে দেয় সোশ্যাল মিডিয়ায়, তখন আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি বুকের পাঠা থাকো তাহলে তুমি বাংলাদেশে এসে এইভাবে দাঁড়িয়ে পারলে কথা বলো, 1 সেকেন্ড তুমি থাকতে পারবে না। কারণ এখন তুমি যে কথা বলতেছো, এখন ওখানে যাওয়ারও সময় নেই। কারণ ওখানে যেতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালিগেশন দিতে হবে তোমাদের বিরুদ্ধে, এবং তোমরা আকামাটা কি অর্থাৎ যে কাজ করে তাকে বলে আকামা, যে কাজের উপরে গেছো এবং যে এজেন্সির মাধ্যমে গেছো, সেই এজেন্সির মাধ্যমে তোমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে তারপরে তোমার ভিতরে অ্যালিগেশন দায়ের করে তারপর যে বাংলাদেশে আসবে। কিন্তু এই জিনিসটা এই সাধারণ হয়তো এই জিনিসটা কেউ করে না, করবে না, সেই জন্য তারা ওই জায়গা থেকে শুধু কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে যে কথাবার্তা বলা এবং সুন্দর একটা কথা বলে মানুষদেরকে দেওয়া, এবং আপনি যে কথা বললেন সেটি একটা কন্টেন্ট। এইটাকে একটা আমি কথা বলে আমি আপনাদেরকে দিলাম, কন্টেন্ট তৈরি করে, অর্থাৎ কথাটা তৈরি করে আমি আপনাকে দিলাম, এটা আমার কন্টেন্ট। এখন এইগুলি বাংলাদেশে বারবার করে দিচ্ছে। কি দিচ্ছে? প্রধান উপদেষ্টা 5ই আগস্ট, ইলিয়াসের মতো লোক সে বলে যে 5ই আগস্টে আমি বসিয়েছি, আমরা বসি। তুই কি বসছিস চুদির বেটা? তুই কি বাংলাদেশের? পিনাকি ভট্টাচার্য তোকে বলছি তুমি কি? এখন তো এইভাবে একটু কথা না বললে পরে এটা কিন্তু খাবে না। মার্কেটে খাইতে হলে এইরকম কথা দরকার আছে। একটা বিভ্রান্তকর পরিবেশ পরিস্থিতি তারা কিন্তু সৃষ্টি করতে চায়। সে প্রধান উপদেষ্টাকে বসায়, প্রধান উপদেষ্টা আবার দেখা যাচ্ছে যে তার কথাই চলে। এখন এই প্রধান উপদেষ্টা সম্বন্ধে আমি কিছু বলতে চাই যে মানুষ এই বিভিন্ন রকমের, শুধু এলিয়াস না, এই ধরনের মানুষ বিভিন্ন রকমের একটা মতবিরোধের ভিতরে কিন্তু তারা কথাবার্তা বলছে। প্রধান উপদেষ্টা সে আমেরিকায় গেল, কেন গেছে? এবং আমেরিকায় যাওয়ার পরে সে সাধারণ অধিবেশনে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার উনি গেছেন। এখন এই যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি যে গেছেন, কাকে কাকে নিলেন, নেওয়ার অথরিটি আছে কিনা, বা নিজের আবেগ ওয়েতে অনেক অনেক দল গেছে কিনা। এই যে বিএনপি একটা বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তম দল, সেখানে মহাসচিব এবং আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, একটা বিশাল ব্যাপার। তারেক রহমান সাহেব সে ডোনাল্ড ট্রাম্পের সাথে সামনে বসে কথা বলা, যদি ক্ষমতায় যায় সেখানে কথা বলার একটা নিজের যোগ্যতা বলেন, এবং মহাসচিব সাহেব তার সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার একটা যোগ্যতা রাখে। কারণ সেখানে উনি যে গেলেন ওনার ওয়ে থেকে, ওনার জায়গা থেকে যাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে বিরুদ্ধাচারণ হচ্ছে, তাহলে এগুলো আমরা শুনতেছি বা আমরা দেখতেছি। উনি একটা বিশেষ করে উনি যেভাবে হাসছেন, বা উনি যেভাবে একটা দলের বিশাল মাপের একজন নেতা, উনি যেভাবে একটি আপনার ওই যে ব্যাগ কাঁধে নিয়ে যেভাবে গ্রাম থেকে শহরে এসে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে, ঠিক অফিসের সামনে যেভাবে বসা থাকে ওইভাবে ওই ওয়েতে আজকের উনি ওইভাবে গেছেন। কি জন্য গেলেন বা কোন কারণে গেলেন? জামাত ইসলামের তরফ থেকে গেছে, বিএনপির তরফ থেকে গেছে, আবার এনসিপি একটি তরুণ প্রজন্মের একটি সুন্দর একটি দল, সেটা তাসনিম যারা, যে আমার মেয়ের বয়সী, অর্থাৎ সে গেল, এবং তাদের সাধারণ সম্পাদক মহাসচিব আপনার এনসিপির আক্তার উনিও গেলেন। ওনারা যাওয়ার পরে একটা বিভ্রান্তকর একটি পরিবেশ ওখানে সৃষ্টি হয়েছে জাতিসংঘ অর্থাৎ নিউ ইয়র্ক, অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশন। সাধারণ অধিবেশন কি? সাধারণ অধিবেশন হচ্ছে সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে লোক আসবে এবং দেশের ব্যাপারে, উন্নয়নের স্বার্থে কথা বলবে। এই অধিবেশনে প্রত্যেক বছর বছর জাতিসংঘে যেতে হবে, কারণ এটা আমেরিকার বিশাল একটা, তাদের একটা বাংলাদেশের একটা দাদাগিরির একটা জায়গায় বসে ওনারা সেইভাবে ওনার দাদাগিরি করার জন্য সাধারণ অধিবেশনে ডাকছে, যেতে হবে। কিন্তু
অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য যারা স্থায়ী যারা ছিল, অস্থায়ী সাধারণ আপনার জাতিসংঘের কিন্তু স্থায়ী যারা স্থায়ী যারা সদস্য এটা কিন্তু আলাদা। স্থায়ী সদস্য যেমন চায়না, তারপরে আপনার আফ্রিকা, তারপরে আপনার ইটালি, নিউ ইয়র্ক, এরা কিন্তু স্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য আছে কিছু, আর যারা শুধু সদস্য জাতিসংঘের, এগুলি অনেকে আমরা হয়তো জানি না। কিন্তু ওনারা গেলেন, যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে আলোচনা হচ্ছে এখন বাংলাদেশে। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, উনি যে কথাগুলি বলতেছেন, ওনার জায়গা থেকে বলতেছেন, কোন পজিশনে বলতেছেন, কি বলতেছেন, উনি কোন রাজনীতিবিদ, প্রথম স্টেপ আমার হচ্ছে এই রাজনীতিবিদ, বা উনি কি রাজনীতি করেন? রাজনীতি সম্বন্ধে ওনার ডেমোক্রেসি সম্বন্ধে কি ওনার অভিজ্ঞতা আছে? ডেমোক্রেসি কি? অর্থাৎ গণতন্ত্র। অনেকে ইংলিশে বলে ডেমোক্রেসি, আপনার জানতে হবে অর্থাৎ গণতন্ত্র। গণতন্ত্র সম্বন্ধে আপনি কি জানেন? এই সেকুলারিজম অনেকে বলে, আপনার কিন্তু অনেকে জানেন না। এগুলো সাধারণ মানুষ হয়তো এগুলি শিখতে হবে, এগুলো আপনারা শিখবেন ডিকশনারি থেকে। অর্থাৎ ধর্ম ধর্ম তারা কেউ মানে না। এখন এই যে কতগুলো জিনিস, অর্থাৎ এই ডক্টর ইউনূস উনি ছোটবেলা থেকেই উনি ডক্টরেট নিয়েছেন এবং বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে একদম অনভিজ্ঞ। এবং সর্বোপরি উনি ওনার জায়গা থেকে যে কথাবার্তা উনি যে বলেছেন, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনি 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 এই যে আপনার একজন সাংবাদিক মেহেদী হাসান, উনি আলাদা ওনার একটা স্যাটেলাইট আছে, হ্যাঁ, নেটের যমুনা যেন কি, যাই হোক আমি জানি না। তো সে জায়গা থেকে উনি প্রশ্ন করেছেন, উনি উত্তর দিতেছেন, প্রশ্ন উত্তর, এবং হয়তো বা আধা ঘন্টা বা 10 কি 15 মিনিট এভাবে হবে। এই কথোপকথন ধরে বাংলাদেশের হাজার কি হাজার লোক তারা আপনার তারা ইয়ে করছে, আপনার ইয়ে করছে, তারা এই বিষয় দিয়ে আলোচনা করছে, জয়েন করছে। আমার একদম কলিজার ভাই 73 সালে যে এমপি ছিলেন মকিম হাওলাদার, তার ছেলে মুজাম্মেল, আমার বাল্য বন্ধু, ও জয়েন করছে। শফিক এবং মুজাম্মেল আমার একদম ক্লোজ নিয়ারেস্ট এবং আমার একদম বাল্য বন্ধু। ওয়েলকাম দোস্ত জয়েন করার জন্য। আমি কিছু কথা বলছি মানুষের উদ্দেশ্যে এবং সর্বাঙ্গিক বিষয়াদি নিয়ে আমি বিশ্লেষণ করছি। তো বিষয়টা হচ্ছে যে উনি গেছে, যাওয়ার পরে প্রশ্ন করছে সাংবাদিক। সাংবাদিক কি এটাও জানতে হবে। সাংবাদিক হচ্ছে যে অলওয়েজ গণমাধ্যম কর্মী, তাদেরকে সাংবাদিক বলা হয়। উনি প্রশ্ন করছে আর উনি উত্তর দিচ্ছে যে আপনি কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছেন? ইংলিশে বলছে যে, আমি কিন্তু বাংলায় বলতেছি, যে উনি বলছে যে আপনি কি নিবন্ধন করেন না, এবং তাদের কার্যক্রম কি আপনি আপনি কি তাদের কার্যক্রম কি স্থগিত করছেন? করেন না। এখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত নাই, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে উনি কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের সমস্ত এই বিষয় দিয়ে যে কথা বলছেন, তাহলে ডক্টর ইউনূস সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের সর্বোপরি আগ্রাসন থেকে ওই রাষ্ট্রের সর্বোপরি সে কি চাপের সম্মুখীন আছে? এটা আপনারা কেমন নিবেন সেটা আপনারা নিতে পারেন। তো বিষয়টি হচ্ছে যে ডক্টর ইউনূস উনি বলতেছেন যে তাদের কার্যক্রম আমি সামনের ধাপে এগ্রি করার চেষ্টা করব, এবং আমি সর্বোপরি নিবন্ধন বাতিল করার জন্য ওই ধরনের কিছু কথাবার্তা আমি আর বলতে চাচ্ছি। তো এই কথাবার্তা বলছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহত্তম দল, বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তম দল। আচ্ছা, একটি দলের আপনি একটি দল, বাংলাদেশের একটি দলের সর্বোপরি সর্ব জায়গা থেকে সবাই যে ভালো হবে, সবাই যে খারাপ হবে, এমনটা তো কোনো কথা নয়। কারণ দলের বিচার করার মতো এখতিয়ার, তো যাই হোক আপনি বুঝে নিচ্ছেন, কিন্তু আপনি বিচার করতে পারবেন ব্যক্তি বিশেষভাবে যদি কেউ অন্যায় অপরাধে সামিল হয়, তাহলে ওই ধারায় যদি কেউ চুরি করে, কেউ টাকা আত্মসাৎ করে, কেউ যদি মহিলাদেরকে রেপ করে, তাদেরকে আপনি শাস্তি আওতায় জুডিশিয়ালি আপনি নিয়ে আসতে পারবেন, সেটা আন্তর্জাতিক মহলে হোক বা যে সেখানে হোক। কিন্তু দল অপরাধ করেনি, আমার জায়গা থেকে দল অপরাধ করেনি। দলকে নিবন্ধন বাতিল করার জন্য আজকের বাংলাদেশে সর্বোপরি তারা কিন্তু আন্দোলন এবং যমুনা ঘেরাও বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে। কিন্তু যেই সব লোকে দল নিবন্ধন বাতিল করতে চায়, বা যারা এই নিবন্ধন বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে চায়, এবং সর্বোপরি বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকতে দিবে না, এবং বাংলাদেশের সর্বোপরি এককভাবে আবার সেই রাজত্ব ফিট করার জন্য নিজেরা পাই তারা করছে। আমি বলতেছি না, মানুষ বলতেছে, কন্টেন্ট থেকে আমরা নেওয়া।
তো এখন আমার কথা হচ্ছে যে আবার এই যে ফজলুর রহমান সাহেব উনি একটা কথা বলছেন, যদি আওয়ামী লীগ যদি না আসে তাহলে আমাদের যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের ধারে দুয়ারে তাদের ঘরে তাদের সমস্ত সব মিলে তাদের পাও ধরতে হবে। আওয়ামী লীগ তখন একটা বিশাল একটা পজিশন আমাদের ওখানে, তাদের ভোটের উপরে দেশ আজকের তারা নিয়ন্ত্রণ করবে একটি দল। এই রকমের এই অবস্থা থেকে সমস্ত বাংলাদেশের সর্ব জায়গা থেকে তারা কিন্তু টোটালি একটা বিশ্লেষণ করতেছে। এই বিশ্লেষণ মানুষদেরকে বুঝানো রাজনীতির শেষ বলতে কোনো অপশন আছে বলে আমি মনে করি না। তবে এই বিষয়টি নিয়ে আমার কন্টেন্ট হচ্ছে যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি বাইরে গেলেন, জাতিসংঘে গেলেন, একটা অধিবেশনের জন্য গেলেন, দেশের সার্বিক সর্বকাঠামো থেকে উনি এগ্রি করতে চেয়েছিলেন। উনি সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন এবং ভাষণ দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলায় ভাষণ দিলেন এবং এই ভাষণটা দেওয়ার পরে উনি সর্বোপরি একটি বিভ্রান্তকর পরিবেশ পরিস্থিতির ভিতরে আমেরিকায় কিন্তু পড়েছে। আপনারা জানেন যে ইউএস এর মতো জায়গায় সেখানে ভাষণ দেওয়ার পরপরই বাংলাদেশের যত পার্টি ছিল, বাংলাদেশের আওয়ামী লীগের এবং সেই প্রবাসী সেই দলের যারা ছিলেন কর্মী ছিলেন, প্রবাসী যে কল্যাণ যারা ওখানে যারা দলদারিত্ব করেন আওয়ামী লীগ, তারা কিন্তু তার বিরুদ্ধাচরণে তারা কিন্তু এখানে ভাষণ প্রদান করছে। প্রিয় দেশবাসী, তাহলে এই যে সরকার বা এই যে 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 ইউনূস সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন দিবেন এবং জাতিসংঘ থেকে যেই মেসেজটা এখন বর্তমানে আসছে যে কার্যক্রম বাদ না দেওয়ায়, তাহলে একটি দল অবশ্যই তারা সামনের দিকে এগ্রি হওয়ার জন্য তাদের সমস্ত জায়গা থেকে দলের কার্যক্রম চাঙ্গা করার জন্য তারা তো অপ্রতভাবে সামনের দিকে এগ্রি হবে বলে একটা স্বাভাবিক। এমতো অবস্থায় এই কথার পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিক যখন প্রশ্ন করলো, এই কথার পরিপ্রেক্ষিতে তখন এনসিপি সহ এবং বাংলাদেশের কিছু কিছু দল, কিছু কিছু লোক যারা যারা এই আওয়ামী লীগেরই ছাত্রলীগের সাথে বিভিন্ন এই হাসনাত যাকে বলে আপনার, তারপরে সার্জিস, এরা কিন্তু দিবালোকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আজকের বাংলাদেশের মানচিত্র। এই কথাটা কিন্তু অ্যাভেলেবেল, আপনারা এখন সার্চ দিলে ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সর্বোপরি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসছে। এই কথা বলার পরিপ্রেক্ষিতে লাস্টে আবার এই যে কোঠা আন্দোলন থেকে আরম্ভ করে এখন বর্তমানে টিকটক পজিশনে বসে এখন বর্তমানে আওয়ামী লীগের একটা দুর্গন্ধ আসছে। গণ অধিকার পরিষদের একজন নেতা, সে অসুস্থ মানুষ, এই যে সরকারি খরচা, ওর ব্যাপারে আর একদিন আলোচনা করবো। সরকারি ব্যবসা কি বাংলাদেশের বাইরের লোকে এসে কি আক্রমণ করার পরে উনি কি আত্ম দিতেছে? উনি জাতীয় পার্টির অফিসের সাথে জ্ঞানজাম হওয়ার পরে উনি মারপিট খেয়েছে, কিন্তু সরকারি খরচায় উনি ট্রিটমেন্ট করতে যাবে কি জন্য? এটা একটা প্রশ্ন থাকে, এই আলোচনা আমি করতে চাচ্ছি না। তবে এই গণ অধিকার পরিষদের একজন ছোটখাটো একজন নেতা, 90 সালে যার জন্ম, আমার হয়তো ছোট ভাই সমকক্ষ, সে ভিপি হওয়ার পরে, ভিপি মানে ভাইস চ্যান্সেলর হওয়ার পরে উনি আপনার উনি সরি ভাইস চ্যান্সেলর না, ভিপি, তো এখন উনি উনি কোথায় গেল? উনি সেই গণভবনে গেছে। গণভবনে যাওয়ার পরে উনি সেখানে আপনার প্রধানমন্ত্রী, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাও ধরে, অর্থাৎ উনি বলছে যে আমার মা আমি দেখিনি, ছোট সময় মা মারা গেছে, চেহারাটা ঠিক আপনার মতো লাগে নেত্রী, আপনার পা ছুঁয়ে আমি একটু সালাম করতে পারি? তখন শেখ হাসিনা মুচকি হেসে উনি ঠিক মাথা নতজানু করে উনি সেইভাবে উনি কিন্তু সালামটা নিলেন। নেওয়ার পরিপ্রেক্ষিতে যখন আবার ইউনিভার্সিটিতে আসলেন, তখন আবার কোঠা আন্দোলন বোধহয় এইরকম করে তারপরে আস্তে ধীর গতিতে উনি কিন্তু তার বিরুদ্ধচারণ, তার কথাবার্তা, শাব্দিক, তার সর্বোপরি হ্যাঁ এবং মুক্তিযুদ্ধ একটা বিপরীত শাখায় যে তার বিরুদ্ধচারণ করলেন ভাইস প্রেসিডেন্ট। তো যাই হোক, এখন এই 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 যে বিষয়াদি হচ্ছে যে আজকের আপনারা বললেন যে শেখ হাসিনা মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে সব, আবার আপনারাই এখন বর্তমানে তার বিরুদ্ধচারণ করছেন, তাকে নিঃস্ব করে দিতে চাচ্ছেন, দেশটাকে শেষ করে দিতে চাচ্ছেন, মানে আওয়ামী লীগ বলতে কোনো জিনিস থাকবে না। বলে চিটারি করলো কে? আপনি করছেন না দেশের জনগণ করছে? তার মানে হচ্ছে ও
একজন ওই মানে এক হুজুর যাচ্ছে, যাওয়ার পরে একটা লোক প্রস্রাব করছে পশ্চিম দিকে ফিরে, তখন বলছে যে এই ওদিকে ফিরে প্রস্রাব করা যাবে না, ঠিক আছে। তখন হুজুর যখন দেখা যাচ্ছে যে প্রস্রাব করতে বসছে, তখন আপনি দিক ফিরে বলেন আমাদের ফিরানি গুরানি আছে। তো এমন তো অবস্থায় যে আপনারা যা করবেন এনসিপি ফেন্সিপি বাংলাদেশের ভিতরে আপনার নব্য সেই যে বর্তমান ছেলেরা, আপনারা সর্ব ব্যাপারে এগ্রি হবেন, সব কথা বলবেন, কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ জাতীয় পার্টি, কতক্ষণ বিএনপি, সব মিলে আপনারা করবেন। আর সাধারণ মানুষ যদি আওয়ামী লীগের সাথে তৃণমূল পর্যায়ে যদি একটা ছবি পাওয়া যায়, সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হয়, কারণ ওসির আন্ডারে তার থানা, এবং ওইখানে বসে তারা কিন্তু নির্যাতিত হচ্ছে। আর আপনারা যে করছেন এগুলি কি হাইদরের যেই নেতাগুলি আছে তারা কি এগুলি দেখে না? এটাই হচ্ছে ভাই বর্তমান রাজনীতির একটি প্রেক্ষাপট। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি শিখতে পারি, আমরা কি জানতে পারি, এদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে? আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, দেশ বর্তমানে যে অবস্থাতে চলছে, দেশের যে নৈরাজ্য এবং দেশের যে টাকা, দেশের যে সম্পদ, এগুলা লুটে ফুটে তারা কিন্তু বর্তমানে দেশ থেকে তারা কিন্তু আবার চলে যাবে। যখন দেখবেন আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসবে, আসার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ওই যে জাপান, জার্মান, সুইডেন, এমন এমন রাষ্ট্র আছে হয়তো আপনারা নাম জানেন না, কারণ আমেরিকা তো অ্যাভেলেবেল, তারা অন্য রাষ্ট্রে যে তারা কিন্তু বিভিন্ন রকমের তারা ফ্ল্যাট কিনে তারা কিন্তু রেডি রাখছে, যখনই কিছু হবে তারা আবার চলে যাবে। এমন অবস্থায় এই যে দেশের সংকট এবং সংকটাপন্ন যে অবস্থা বর্তমানে বাংলাদেশে, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে এই যে আজকের এই পরিবারতান্ত্রিক যে দলগুলি বর্তমানে যে হচ্ছে, বা পরিবারতন্ত্র আদর্শিক কোন দল নয়, এই দল থেকে নতুন একটি জায়গায় এসে আপনি সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে আপনার নিজের জায়গা থেকে, নিজের সচ্ছল অবস্থানে থেকে আপনার সামনের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার পালা। সেজন্য বলি যে আসো সম্মিলিতভাবে সকলে আমরা সর্বোপরি একটি জায়গায় এসে মতবিরোধ তৈরি না করে আমরা একটি জায়গায় একটি সমাজ ব্যবস্থার আলোকে সুন্দর মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে সামনের দিকে যে আমরা কিন্তু এগ্রি করি। তো আমি যে কথা বলতেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি যেই কথাগুলি আজকের বিশ্বের সর্ব জায়গায় যে সেখানে যে কথাগুলি বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বাংলাদেশে একটি ভেজাল সৃষ্টি হয়েছে, এবং কোন পক্ষে তাদের জন্য ভালো এবং কোন পক্ষের জন্য খারাপ, এই সব মিলে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিরকম সামনে সেটা মানে বোঝার বিষয়। আমার প্রিয় দেশবাসী, সম্মানিত দেশবাসী, আমরা মূলত সাধারণ মানুষ যারা, সাধারণ লোক যারা, সাধারণ জনগণ যারা, সাধারণ কৃষক, মেহনতি জনতা, আলে মোলামাত, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা কিন্তু একটা শান্তি চাই, কিন্তু শান্তিটা আমাদের কিন্তু টোটালি আমাদের ভিতরে কিন্তু নেই। অশান্তি, অরাজকতা এবং অশালীন একটি সমাজ ব্যবস্থার আলোকে আমরা কিন্তু বসবাস করতেছি। এই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে যেখান থেকেই আছেন বা যে যেখানে আছেন থাকেন, এবং প্রত্যেকটা পরিবারকে বলতো, বাংলাদেশের প্রত্যেকটা পরিবার আমার পরিবার, প্রত্যেকটা মানুষ আমার মানুষ, প্রত্যেকটা জনগণ আমার জনগণ, জাতি ধর্ম নির্বিশেষে এবং সর্বোপরি সমস্ত গোষ্ঠী বিশেষ যারা আছেন, আমি বলতে চাই যে আপনারা যে কথাগুলি আপনারা শুনতেছেন, এলিয়াসের মতো লোকেরা, পিনাকির মতো লোকেরা, সারা বাহির থেকে আটলান্টিক থেকে যারা বাংলাদেশের যে কথাগুলি করতেছে, আপনারা হুবহু সমস্ত কথাগুলি বিশ্বাস জায়গা থেকে অ্যাকসেপ্ট করবেন না, এবং আপনার জায়গা থেকে আপনি বিশ্লেষণ করার চেষ্টা করবেন, দলমত নির্বিশেষে সর্বোপরি আপনি আপনার জায়গা থেকে বিশ্লেষণ করবেন। আর কন্টেন্ট গুলি এমন ভাবে তারা বাংলাদেশ নিয়ে কথা উত্থাপন করছে, আমাদের বাপ মূর্তি অক্ষুণ্ণ, একদম টোটালি আমাদের সর্ব জায়গা থেকে আমরা কিন্তু অনেক পিছনে চলে যাচ্ছি। এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ৭২-এর সংবিধান অনুসারে ৩ মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়া অবশ্যই, কিন্তু ৫ই আগস্ট আপনারা সেটা সংস্কার, এই সংস্কার বলতে তো দেখা যায় যে সংস্কারের কোনো শেষ নেই। আপনি পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে সংস্কার দরকার, আপনার দেশের ব্যাপারে সার্বিক সমাজ ব্যবস্থার আলোকে সংস্কার করা দরকার, এবং সর্বোপরি আপনার জায়গা থেকে আপনার পরিবারের একটা সংস্কার করা দরকার। এইরকম করতে করতে
করতে করতে 1 বছর প্রায় হয়ে গেল, আবার নির্বাচন সামনে হবে কি হবে না, কি তালবাহানা। এইভাবে করে দেশ চলতে পারে না। দেশের মানুষ একটা অশান্তি, অরাজকতা, অশালীন এবং সর্বোপরি সমাজ ব্যবস্থার আলোক থেকে আমরা কিন্তু অনেক ব্যাকে। প্রিয় দেশবাসী, সেই আলোকে ডক্টর ইউনূস এইভাবে যে কথাগুলি বলায় আজকের বাংলাদেশে যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে বিষয়াদি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। কতটুকু ভুল এবং কতটুকু ভালো মন্দ সব মিলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং সর্বোপরি আপনাদের ভালোবাসা চাচ্ছি ব্যক্তিগতভাবে যারা জয়েন করছেন, আমার কলিজার ভাই সর্বোপরি মুজাম্মেল এবং বাল্য বন্ধু শফিকুল ইসলাম মাস্টার এবং ছোট ভাই শিশির, আপন ছোট ভাই শিশির এবং ফয়সাল, যারাই জয়েন করছে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পরবর্তী স্টেপ যে কোনো বিষয়াদি নিয়ে প্রতিনিয়ত আমি আপনাদের সম্মুখে আপনার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সুন্দর পরিভাষায় মার্জিত আকারে কথা বলার চেষ্টা করি। আপনার কন্টেন্টগুলি দেখবেন প্রত্যেকে একটা একটা জায়গা থেকে কিন্তু কথা বলে। প্লিজ 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 আমি আপনাদেরকে বলছি যে আপনারা যার কন্টেন্ট গুলি দেখবেন, কন্টেন্ট মানে যার কথাগুলি আপনারা শুনবেন, যেমন ইলিয়াস হোক, পিনাকি হোক, মাসুম কামাল হোক, যারা বলে কথা বলে এবং প্রত্যেকটা জায়গা থেকে অলওয়েজ প্রত্যেকটা পার্টির সমন্বয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আলোকে কি কথা বলে। আমি বললাম শামসুল জাহান, আমি বলতেছি বা আরেকজন বলতেছে, আপনি কথা করলে এক একটা দলের, যেমন অনেক 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 সময় শুধু আওয়ামী লীগের পক্ষে পড়ে যে এই যে কতগুলা কন্টেন্ট তৈরি হয়, যে তারেক রহমানকে অপমান অপদস্থ করা হচ্ছে, এগুলো উচিত নয়। এই যে খম্বা বিভিন্ন রকম বিকাশ মিকাশ, তারপরে তারেক, এই সেই বিভিন্ন রকমের এই কথাবার্তাগুলি যেগুলি বলা হচ্ছে, এগুলি আসলে কিন্তু উচিত নয় বলে আমি মনে করি। আপনি মনির নামে একটি ছেলে আছেন, বেশিরভাগ ইটালি থাকে এবং জার্মান, সে 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে এখন পাগল পাড়া, কতক্ষণ ল্যাংটা হয়, কতক্ষণ নাচে। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মিস্টার মনির আইডি একটা আছে, প্রায় 2M ফলোয়ার এবং টোটাল সর্বোপরি নেচে গিয়ে উপরে তারেক রহমানের ছবি, খাম্বা তারেক বলে তাকে আখ্যায়িত করছে এবং সর্বোপরি আপনার বিভিন্ন রকমের, আবার শেখ হাসিনার উপরে রেখে মা বলে সম্বোধন করছে, চুমো খাচ্ছে। আবার দেখা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং সর্বোপরি এক একজন বিষয় দিয়ে একজন মোস্ট ম্যান, তাদেরকে নিয়ে এইরকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এগুলি ভাইরাল হচ্ছে এবং এখন বর্তমানে আপনার যে কথাগুলি এটা সাথে সাথে রবটের মাধ্যমে কিন্তু তাদের ট্রান্সলেট করে এবং তারা বুঝতে পারে। এই কথাগুলি সারা পৃথিবীতে বাংলাদেশ নামে যে মানচিত্র, কত মানুষ শহীদ হয়ে গেছে এই দেশটাকে, এই শহীদ এবং এই দেশ সুজলা সুফলা বাংলাদেশ কত সুন্দর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, এই ছোটবেলার সেই গানগুলি এবং সেই সর্বোপরি বাংলাদেশের রূপরেখাকে ধীরে স্থিরভাবে রাখার জন্য আমি সবাইকে বলতে চাই যে আজকের এই নোংরামি ভাষায় আপনারা, বাংলাদেশেও অনেকে আছে বিভিন্ন রকমের গালিগালাজ করে কথাবার্তা বলে, এগুলি বলা উচিত নয় বলে আমি মনে করি। কতক্ষণ আলেমেরাও বলে, আবার কতক্ষণ দেখা যাচ্ছে নন আলেম কোন জ্ঞানী শক্তি তারা বলে। এবং এই 1 2 3 4 এই যে চালের তলে একটা বেয়াদব আছে হাদি নামে, ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা বাচ্চা, সে বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সে বিভিন্ন রকমের, এদেরকে জুটা পিটা করবেন। আমি আপনাদেরকে বলছি, জনগণ সকল ক্ষমতার উৎস। আমি জনগণকে বলছি, যদি উচ্চবাচ্য কোনো কথাবার্তা হয়, আর যদি কোনো রকম ভোটের জন্য যায়, 8 আসন হোক বা 5 আসন হোক বা যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের 300 আসনের ভিতরে যেখানে যাবে, জুতাটা হাতে নিয়ে তারপরে তাদের 2 গালে দিবেন যে তুই এই ধরনের ব্যবহার করছিস আর ভোটের জন্য আমার এখানে আসছিস। প্রিয় দেশবাসী, এই জন্য বলি যে সুন্দর কন্টেন্ট গুলি আপনারা দেখবেন, পরিমার্জিত এবং সমাজ ব্যবস্থার আলোকে সুন্দর দেশ গড়েছে যারা, তাদেরকে সামনে রেখে সর্বোপরি সেইভাবে কিন্তু কথা বলার চেষ্টা করবে। ভাই, আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে খারাপ এমনটা তো নয়, যারা খারাপ করছে তাদের বিচার হোক, অসুবিধা নাই। আবার বিএনপির ভিতরে সব খারাপ এমনটা কোনো কথা না। আমি কিন্তু কোনো দল করি, আমি আগের থেকে বলছি, আমি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কোন দলের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই। স্টেট আমার বন্ধু মহল, আমি স্টেট বলে দিলাম, কারণ আমি নিজের দল, নিজের মত, নিজের এক্সপিরিয়েন্স, নিজের যোগ্যতা, নিজের এফিসিয়েন্ট, সমস্ত সর্বোপরি আমার দক্ষতা নিয়ে আমি কিন্তু সামনে থেকে আপনাদের সম্মুখে আমি এগিয়ে হওয়ার চেষ্টা করি। কিন্তু আমি সত্য কথা বলি যে আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ আছে, বিএনপির ভিতরেও ভালো মানুষ আছে, জাতীয় পার্টির ভিতরে আছে, কিন্তু সব যে খারাপ, ঢালাও ভাবে খারাপ সেটা কিন্তু নয়। তবে এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে দলের ভিতরে আপনি যদি ভালো জায়গায়, যদি পানির ভিতরে বা দুধের ভিতরে যদি আপনি একটা যদি লবণ দেন বা আপনি চেনা দেন, অর্থাৎ গরুর যদি প্রসাব দেন, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। একটা দলের আদর্শিক, যেহেতু আপনার আওয়ামী লীগ থেকেও বলা হয়, বিএনপি থেকেও বলা হয়, জাতীয় পার্টি থেকেও বলা হয়, অনেকে বলে যে আমার দলের পাশাপাশি থেকে আপনারা ওইভাবে
আপনারা কথাবার্তা বলবেন বা ওই ধরনের কথাবার্তা বলবেন। কিন্তু বিএনপির ভিতরে এমনও লোক আছে যে আপনার দুলুর সাহেব একবার যে কথা বলছে যে আমি যদি প্রস্তাব করি তাহলে তোরা ফেনায়, এই কথাটা কি ওনার মুখ থেকে এই কথাটা কি উচ্চারণ করা হয়েছে? উনি যেমন মোটা তাজা নওগাঁর লোক একটু বলদা টাইপের হয়, কারণ এদের এক্সপিরিয়েন্স, এদের যোগ্যতা, ওইভাবে তারা কথাবার্তা বলে, সত্য কথা। কারণ বাংলাদেশের এক্সপিরিয়েন্স এবং যোগ্যতার সম্পন্ন তার অ্যাক্টিভিটি এবং চাল চলন, চলাফেরা, আদর্শ, সমাজ ব্যবস্থার লোকের বরিশালের মতো কেউ না। আমি যেটা মনে করি, এরা ছোট্ট মানুষ কিন্তু এটা কাঁচা মরিচ, অর্থাৎ জাল খুব বেশি। এবং সর্বোপরি সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে বরিশালের লোক কিন্তু অ্যাক্টিভিটি এবং তাদের চেয়ার এবং তাদের রাজনীতিটা কিন্তু খুব প্রাধান্য দেয়। পেটে ভাত থাকুক না থাকুক, কিন্তু চেয়ার কিন্তু তাদের আগে চাপ বলবে। তাই প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলছি যে কিছু কিছু লোক আছে এই যে তারা হয়তো বিএনপির পক্ষ থেকে অনেকে অনেকে কথা বলে, এই স্টেটবাদী কথাবার্তা কিন্তু কেউ বলে না। এই যে মির্জা ফখরুল আলমগীর সাহেব, বেদবি মাফ করবেন, উনি ওনার বিরুদ্ধে ইলিয়াস একটা কথা বলছে, বিসমিল্লাহ না পিনাকি বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি তো আলেম না, তো উনি তো বলতে পারবে না, সেটা তো তাদের বোঝা উচিত। কিন্তু এই যে সুন্দর করে পরিভাষায়, মার্জিত ভাষায় কথা বলবে। আর আপনি দেখেন প্রত্যেকটা লিডারশিপের মুখের দিকে তাকাবেন, তাদের হিংসুটের যে একটা মেজাজ এবং তাদের যে এক্সপ্রেশন, তাদের যে কথা বলার অ্যাগ্রেসিভ, এবং সর্বোপরি তারা কিন্তু ওইভাবে মানুষকে কনভার্টেড করতে পারে না এইভাবে। হ্যাঁ, সর্বোপরি আপনার মানুষ কনভার্ট করার জন্য যেই যোগ্যতা দরকার এবং যেভাবে কথা বলার দরকার, সেইভাবে কিন্তু আপনারা কথা বলবেন। যোগ্যতা সম্পন্ন রেখে আপনি আপনাদের পরিমার্জিত ভাষায় মানুষের সামনে আপনি কথা বলার চেষ্টা করবেন। আজকের বোধহয় সনাতন ধর্মে যারা আছেন, যারা দেখতেছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম। আর বিশেষ করে আপনার এলাকায় যারা হিন্দু সম্প্রদায় আছে সংখ্যালঘু, তাদেরকে আপনারা যথেষ্ট পরিমাণে আপনারা ছত্রছায়ায় রেখে তাদের ধর্মটাকে পালন করার চেষ্টা করিয়ে দিবেন। এবং এই ধর্ম ব্যাপারে আমি আগামী কালকে পরশু আমার কথা হলো, কারণ সনাতন ধর্মের ভিতরে কোনো হুজুর, অনেক আলেম যে দোয়া খায়ের করেছে এবং মামুল হক বলেছেন যে কোন ধর্মের ভিতরে কোনো আলেম যেতে পারবে না। এবং আমাদের যে ঈদে মিলাদুল মানে ঈদ, যে ঈদুল আজহা, ঈদুল ফিতরে কোনো সনাতন ধর্মের লোক আসতে পারবে না। এই ব্যাপারে আমি কোরআন হাদিস এবং সর্বোপরি আপনাদের জঙ্গে সরব মোরশায় ফেকা থেকে নাহু ইনসা থেকে আমি কিন্তু আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করব। এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে, এবং সবাই ভালো থাকবেন সেই আলোকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে যারা জয়েন করছেন, আমার বন্ধু মুজাম্মেল এবং বাল্য বন্ধু শফিকুল ইসলাম, ওয়েলকাম। ছোট ভাই শিশির এবং ফাদ সব সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বলবো, যারা দেখতেছেন অনলাইনে, আপনারা আমার এই লাইভটিকে শেয়ার করে দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং নিয়মিত আমার লাইভ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং যারা দেখছেন, যারা জয়েন করছেন, যারা দেখেন নাই, অবশ্যই আমার লাইভটি A to Z দেখে সবাই শেয়ার করে দিবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার আজকের এই মুহূর্তের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।